শেখ হাসিনা সরকারের পতনের আগেও নিজেকে উজাড় করে ছাত্রদের ওপর গণহত্যা চালানোর নেতৃত্ব দেওয়া পুলিশ অফিসার বিপ্লব কুমার সরকার আছেন সেনা হেফাজতে। কুখ্যাত এই পুলিশ কর্মকর্তার ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। সালমান রহমানের 2 বার ফাঁসি হওয়া উচিত বললেন আন্দালিব রহমান পার্থ। বাবা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছিলেন সাবেক ডিবি প্রধান হারুন। জঘন্যতম জালিয়াতের মাধ্যমে দেশে বিদেশে করেছে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ সরকারের অপকর্মের মূল হোতা জিয়াউলের বিষয়ে যেসব তথ্য উঠে এসেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকতে বিস্তারিত। আওয়ামী লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখোশ উন্মোচন। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেলেন বলে গুঞ্জন ছড়িয়েছে, তবে সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি কেউ। আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্ট সেনা পাহারায় আছেন তিনি। বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময়ের মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার। তিনি পুলিশের বড় পদ পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিলাসভাজন হন। কে এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। বাংলাদেশের পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ যেসব পুলিশের মহাপরিদর্শক, আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্মাবলম্বী আজ পর্যন্ত পায়নি। তবে বিপ্লব কুমার সরকার হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত এক পুলিশ কর্মকর্তা, যিনি পুলিশের সর্বোচ্চ এই সব পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্মই করা লাগুক না কেন তা করতে তিনি প্রস্তুত। ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় এই বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশের পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা। এমনকি খোদ আইজিপি তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন, কারণ বিপ্লবের ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রোটেকশন। বিপ্লবের আস্থাভাজন, কারণ বিপ্লব প্রচণ্ড ইসলাম বিদ্বেষী একজন মানুষ। নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, এটা আমরা জানি বাংলাদেশের নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী, এই জামাত ইসলামের পক্ষ থেকে এই স্লোগানটা সাধারণত দেওয়া হয়ে থাকে। জানা যায় চাকরি জীবনের শুরু থেকে বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিসিএস ক্যাডারের চাকরি নিয়ে বিপ্লব সরকার 1994 সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি। জগন্নাথ হলে সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব সহ 15 জন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হয়েছিল। তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল, যার একটি কপি এসেছে আমাদের হাতে। পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদায় ট্রেনিংও করেছিল বিপ্লব। তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকাতে বিএনপির শাসনামলে কোনো সুবিধা করতে পারেননি, এমনটি ভেবেছিলেন এই বিপ্লব। যার ফলে 2003 সালে ডিবি ভিসা পেয়ে তিনি পুলিশের চাকরি রেখে আমেরিকায় চলে যান। 7 বছর আমেরিকায় থেকে লীগ সরকার ক্ষমতা আসার পর 2009 সালে ফেব্রুয়ারিতে তিনি দেশে ফিরে আসেন। পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি। জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে ডিডিও করা হয়। কিন্তু দীর্ঘ 7 বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি। শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি, এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী 2021 সালের অক্টোবর মাসে পীরগঞ্জে 20টির বেশি বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গার অপচেষ্টা চালানো হয়েছিল। এই ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকম শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয়। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তায় কয়েকটি বিশেষ মহলে ছত্রছায়া আশীর্বাদে এই কর্মকর্তাকে ফের ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ মহলের চাপে এই পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে এ পর্যন্ত 20 বার শ্রেষ্ঠ ডিসি মনোনীত করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে 2014 সালে পিপিএম এবং 2016 সালে বিপিএম পদক দেওয়া হয় তাকে। ছাত্র জনতার অবিস্মরণীয় গণঅভ্যুত্থানের শেখ হাসিনার সরকার পতনের আগেও নিজেকে উজাড় করে ছাত্র আন্দোলন বন্ধ করতে গুম খুন গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার। নারী লিপ্স বিকৃতি হিসেবেও সুপরিচিত বিপ্লব গুলশান 2-এর 41 নম্বর রোডের 7-এর এ ভবনে অবস্থিত ছোয়া ফিজি ও ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী। গুলশান 2-এর 41 নম্বর রোডের 7-এর এ ভবনে অবস্থিত ছোয়া ফিজিও ও ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী। তেজগাঁও বিভাগের ডিসি থাকাকালীন সময়ে বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় ছোয়ার স্বামী একজন কাস্টম কর্মকর্তা।
স্ত্রীর বেপরোয়া জীবন এবং বিপ্লবীর সাথে পরকীয়া সম্পর্কের বিষয়ে তিনি জেনেছেন, কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তিনি কিছুই করতে পারেননি। 2019 সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়, তখন তাদের নিয়মিত যোগাযোগ কিছুটা বাধা সৃষ্টি হয়। তবে ঢাকায় পুনরায় বদলি হওয়ার পর আবারও পূর্ণ উদ্যমে পরকীয়া প্রেমের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার। বিপ্লব সরকারি গাড়ি ঢাকা মেট্রো খ 117552 তে করে ছোঁয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যান। বাবা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছিলেন সাবেক ডিবি প্রধান হারুন। জঘন্যতম জালিয়াতির মাধ্যমে দেশে বিদেশে গড়েছে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ। ডিএমপি সাবেক ডিবি প্রধান হারুন রশিদের বাবা আবুল হাশেম হাসিদ মুক্তিযোদ্ধা ছিলেন না। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 1997 সালে মুক্তিযোদ্ধার সনদ ভাগিয়ে নেন তিনি। ভুয়া এই সনদ ব্যবহার করে হারুন 20তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি নেন। কেবল হারুন নয়, তার অপর ছোট 3 ভাইও মুক্তিযোদ্ধা কোটায় সুবিধা নিয়েছেন। এরই মধ্যে দ্বিতীয় জিয়াউর রহমান মাদকদ্রব্যে ও তৃতীয় জিল্লুর রহমান পুলিশের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেন। এছাড়া সবার ছোট ABM শাহরিয়ার মুক্তিযোদ্ধা কোটায় মেডিকেল কলেজে ভর্তি হন। বর্তমানে জিয়াউর রহমান মাদকদ্রব্যের SI ও জিল্লুর রহমান পুলিশের ইন্সপেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া ডাক্তার ABM শাহরিয়া বড় ভাই হারুনের প্রতিষ্ঠান প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি রাজধানীর বীরপুর হারুনের টাকা একটি হাসপাতালের অংশীদার হিসেবে সেটি পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, জাতীয় সংসদে তৎকালীন ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদের প্রভাবে মুক্তিযোদ্ধা তালিকায় জায়গা পান হারুনের বাবা আবুল হাশেম হাসিদ। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের তৎকালীন কমান্ডার ফজলুর হক চাপে পড়ে আবুল হাশেম হাসিদকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যয়ন দেন। তখন তৎকালীন মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি জামুকাতে লিখিতভাবে অভিযোগ করা হয়েছিল, কিন্তু সে প্রতিবাদ অভিযোগ আমলে নেওয়া হয়নি। আওয়ামী লীগ সরকারের অপকর্মের মূল হোতা জিয়াউলের বিষয়ে যেসব তথ্য উঠে এসেছে, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জিয়াউল হোসেনের বিরুদ্ধে অসংখ্য ব্যক্তিকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। মূলত ব্যাপক পরিসরে গুমের ঘটনা শুরু হয় তার হাত ধরে। সেটি শুরু হয়েছিল 1/11 পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে। ওই সময় আওয়ামী লীগ সরকার বিরোধী ঘটনায় রাজনৈতিক দল, ব্যক্তি, সরকার বিরোধী সমালোচক সহ অসংখ্য ব্যক্তি গুমের শিকার হন। তখন দেশের গণমাধ্যমগুলোতে প্রায় বিভিন্ন ব্যক্তির গুম হয়েছেন বলে খবর ছাপা হতো। ভুক্তভোগীর পরিবারগুলো থানা থেকে শুরু করে ডিবি, র্যাব কার্যালয় ধর্ণা দিয়ে নিখোঁজ স্বজনের খোঁজ পেত না। অভিযোগ রয়েছে, এসবের নেপথ্যে ছিলেন জিয়াউল হাসান। সূত্রগুলো বলছে, 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত দেশে যে কয়টি গুম খুনের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটির সঙ্গে কোনো না কোনোভাবে জিয়াউল হাসানের সম্পৃক্ততা রয়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমন, আদনান চৌধুরী, কাউসার আহমেদ, ইফতেখার আহমেদ দিনার, জুনায়েদ সহ আর অসংখ্য বিএনপিপন্থী ও সরকারবিরোধী আলোচক সমালোচকের সঙ্গে যুক্তদের গুম হতে রয়েছে। তাদের হদিস এখনও পাওয়া যায়নি। তবে বছরের পর বছর ধরে এত অভিযোগের পরও বহাল তবিয়তে ছিলেন জিয়াউল হাসান। আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট হওয়াতে তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পেতেন না। আওয়ামী লীগ সরকার যেমন তার কাছ থেকে সুবিধা নিয়েছে, ঠিক তেমনই তিনিও দাপটের সঙ্গে চাকরি করেছিলেন। আয়নাঘরের জনকথিত আয়নাঘর তৈরি ভিন্ন মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর আটকে রাখার অভিযোগ রয়েছে জিয়াউল হাসানের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার নিয়ে যারাই নেতিবাচক সমালোচনা, সরকারের জন্য যেসব ব্যক্তির মন্তব্য ও কর্মকাণ্ড হুমকি স্বরূপ ছিল, তাদের তুলে নিয়ে আয়নাঘরে বন্দী করে রাখা হতো, অমানবিক নির্যাতন করা হতো। বছর দুয়েক ধরে একটি প্রতিবেদনের মাধ্যমে আয়নাঘরের বিষয়টি জানাজানি হয়। সেখান থেকে মুক্ত হওয়া এক ব্যক্তি বিদেশি গণমাধ্যমে তার বর্ণনা তুলে ধরেন। এরপর থেকে দেশে নিখোঁজ ও গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নজরই ওই আয়নাঘর বা গোপন প্রদেশালার দিকে যায়। ফোনে আড়ি পাততেন জিয়াউল। সাবেক এই সেনা কর্মকর্তা 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। NTMCর দায়িত্বে থাকাকালীন একের পর এক কল রেকর্ড ফাঁস করেন তিনি।
রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হতো। তিনি এমটিএমসির দায়িত্বে থাকাকালীন সরকারের এই সংস্থাটির আড়ি পাতার সক্ষমতা বৃদ্ধি করা হয়। এই সক্ষমতা কাজে লাগিয়ে তার নির্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির মোবাইল ফোনে আড়ি পাতা হতো। এরপর ওই সব গুরুত্বপূর্ণ ব্যক্তির কল রেকর্ড সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো। দিনের পর দিন অন্যায়ভাবে মানুষের কল রেকর্ড ফাঁস করা হয়েছে। আন্দোলনে ইন্টারনেট বন্ধের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যতবার ইন্টারনেট বন্ধ করা হয়েছিল সেটিও জেল আহসানের নির্দেশও হয়েছিল বলে অভিযোগ আছে।